রাম আর তার ভাইদের দৈব জন্মের পর অযোধ্যার পবিত্র ভূমি যেন আরও পবিত্র হয়ে উঠেছিল। আজ আমরা তাদের সেই সোনালী শৈশবের দিনগুলোতে ফিরে যাব, একটা সময় যা ছিল সরলতায় ভরা, শিক্ষায় পরিপূর্ণ, আর ভাইদের মধ্যে এক অটুট বন্ধনে বাঁধা। বলা যায়, এক মহাকাব্যের আসল ভিত্তিটা কিন্তু এখানেই তৈরি হয়েছিল। আসলে যে কোনো বড় গল্পেরই তো একটা শুরু থাকে, তাই না? রামের বীর হয়ে ওঠার আগে তার বালক বয়সের গল্পটাই আমরা দেখব। মানে ভাগ্য যখন তাকে ডাক দেয়নি, তার আগেকার সেই সরল আনন্দের সময়টার কথা। তো প্রথমে চলুন দেখি রাজা দশরথের প্রাসাদের পরিবেশটা ঠিক কেমন ছিল। একসময় যে জায়গাটা ছিল একদম শান্ত নিস্তব্ধ, সেই বিশাল দালানগুলোই 4 রাজকুমারের আগমনে কেমন যেন জীবন্ত হয়ে উঠল। চারিদিকে শুধু তাদের হাসি আর আনন্দের কলরব। ওই 4 জন ছোট ছোট রাজকুমারের পায়ের শব্দে পুরো রাজপ্রাসাদটা যেন সারাদিন গমগম করত। মনে হতো রাজ্যের ঠিক কেন্দ্রবিন্দুতে একটা নতুন প্রাণের জোয়ার এসেছে। তাদের আশাতে পুরো প্রাসাদটা যেন নতুন করে জেগে উঠেছিল। আচ্ছা, এবার একটু এই 4 ভাইয়ের দিকে তাকানো যাক। তাদের প্রত্যেকের স্বভাব, তাদের নিজেদের মধ্যেকার সম্পর্ক, এটাই তো গোটা মহাকাব্যের একবারে গোড়ার কথা। চলুন দেখি এই অটুট বন্ধনটা ঠিক কিভাবে গড়ে উঠেছিল। দেখুন, 4 ভাইয়ের প্রত্যেকেই কিন্তু ছিলেন একদম আলাদা। রাম যেমন ছিলেন শান্ত, গভীর জ্ঞানের অধিকারী, তেমনি ভরত ছিলেন খুব নম্র আর চিন্তাশীল। আর লক্ষ্মণ, তার ছিল যেমন তেজ তেমনি সাহস, আর রামের প্রতি তার ভক্তি ছিল প্রশ্নাতীত। অন্যদিকে শত্রুঘ্ন ছিলেন বেশ চুপচাপ, কিন্তু খুব বুদ্ধিমান আর নাবলদাক। এই 4 ভাইয়ের মধ্যে আবার দুটো অসাধারণ জুটি ছিল। একদিকে রাম আর লক্ষ্মণ, তাদের বন্ধনটা ছিল অবিচ্ছেদ্য। লক্ষ্মণ তো রামের ছায়াসঙ্গী ছিলেন, এক মুহূর্তের জন্য আলাদা হতেন না। অন্যদিকে ভরত আর শত্রুঘ্নের মধ্যেও ছিল ঠিক তেমনই এক গভীর বন্ধুত্ব। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এই দুটো জুটির মধ্যে কোনোদিন কোনো হিংসা বা রেষারেষি ছিল না, ছিল শুধু ভালোবাসা। তারা একসঙ্গেই শিখতেন, খেতেন, বেড়ে উঠতেন। তো রাজকুমারদের বড় হয়ে ওঠার সাথে সাথে তাদের শিক্ষারও ব্যবস্থা করা হলো। আর তাদের গুরু কে ছিলেন? স্বয়ং ঋষি বশিষ্ঠ। তার কাছেই ছেলেরা শিখতে শুরু করলেন। শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং একজন সত্যিকারের নেতা হওয়ার মানেটা ঠিক কি। তাদের পাঠ্যক্রমটাও কিন্তু ছিল অসাধারণ। একদিকে যেমন ছিল বেদ আর অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থের জ্ঞান, তেমনি অন্যদিকে ছিল তীরন্দাজি আর যুদ্ধবিদ্যার মতো কঠিন প্রশিক্ষণ। শুধু তাই নয়, রাষ্ট্র কিভাবে চালাতে হয়, কূটনীতি কী জিনিস, আর সবচেয়ে বড় কথা, নিজের মনকে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়, এই সব কিছুই ছিল তাদের শিক্ষার অংশ। কিন্তু এত কিছু শেখার পরেও এমন একটা গুণ ছিল যা রামকে বাকিদের থেকে একেবারে আলাদা করে দিত। তিনি যা কিছুই শিখতেন সেটা শুধু বুদ্ধি দিয়ে নয়, গ্রহণ করতেন পরম বিনয়ের সাথে। এটা শুধু কথার কথা নয়, রাজকুমার হওয়া সত্ত্বেও তিনি বাড়ির বৃত্তদেরও হাত জোর করে সম্মান জানাতেন, আর বড়দের প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনতেন। তার ব্যবহারে বিন্দুমাত্র অহংকার ছিল না, আর এটাই ছিল তার মহৎ হয়ে ওঠার প্রথম লক্ষণ। আর এই সব কিছুর মধ্যেই রামের মধ্যে এমন কিছু লক্ষণ দেখা যেতে শুরু করে, যা দেখে সবার মনে হতে লাগল, এই ছেলে সাধারণ নয়, তার মধ্যে যেন এক দৈব উদ্দেশ্য লুকিয়ে আছে। যেমন ধরুন, তীরন্দাজির প্রশিক্ষণের সময় রামের ছোড়া তীর কোনোদিনও লক্ষ্যভ্রষ্ট হতো না। কিন্তু এত বড় একটা দক্ষতা থাকা সত্ত্বেও তার মধ্যে কোনোদিন কোনো গর্ব বা অহংকার দেখা যায়নি। আর এই অসাধারণ দক্ষতা আর বিনয়ের মিশ্রণটাই তাকে সবার প্রিয় করে তুলেছিল। ধীরে ধীরে রাজ্যের সাধারণ মানুষের মুখে মুখে একটাই কথা ফিরতে লাগল, এই শিশু নিশ্চয়ই কোনো দৈব উদ্দেশ্য নিয়ে জন্মেছে। তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আচরণ যেন সেই বিশ্বাসকেই আরও সত্যি প্রমাণ করছিল। তো অযোধ্যায় যখন এমন শান্তির পরিবেশ, যখন রাজকুমারদের শৈশব আনন্দে কাটছে, ঠিক সেই সময়েই রাজ্যের সীমানার বাইরে কিন্তু ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছিল। এই শান্তিপূর্ণ রাজ্যটা আসলে জানতই না যে কী বিপদ অপেক্ষা করছে। ভেতরটা ছিল একদম সুরক্ষিত, রাজপ্রাসাদ ছিল নিরাপদ, গোটা রাজ্যে শান্তি বিরাজ করছিল। কিন্তু সেই দেয়ালের ওপারে কি হচ্ছিল? দেওয়ালের ওপারে অন্ধকার জেগে উঠছিল। অরণ্যে ঋষিদের শান্ত তপবনে রাক্ষসদের অত্যাচার বাড়ছিল, অশুভ শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছিল। আর ঠিক তখনই অযোধ্যার দরজায় এসে দাঁড়াবেন এক ঋষি। তার একটা অনুরোধ, শুধু একটা অনুরোধেই সবকিছু বদলে যাবে। তাহলে কি এটাই সেই মুহূর্ত? এখানেই কি রাজকুমারদের শৈশব শেষ হয়ে যাবে আর শুরু হবে তাদের আসল নিয়তির পথে যাত্রা?